আসসালামু আলাইকুম। শুরু করছি উপন্যাস আমৃত্যু ভালোবাসি তোকে। আপনারা যদি এই উপন্যাসের আগের পর্বগুলো না দেখে থাকেন তাহলে এই ভিডিওর এন্ড স্ক্রিনে সম্পূর্ণ প্লেলিস্টটি পেয়ে যাবেন। সেখান থেকে চাইলে ক্লিক করে আগের পর্বগুলো দেখতে পারেন। চলুন উপন্যাসের পরবর্তী অংশ শুরু করা যাক। রবিবারে অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে আবির সোফায় বসে আছে। কিছুক্ষণের মধ্যেই জান্নাত বাসায় ঢুকেছে। মেঘ একটা খাতা রেখে আসছিল, সেটা আনতে আবার রুমে গেছে। জান্নাতকে দেখে আবির হাতে কয়েকটা প্রশ্ন নিয়ে এগিয়ে গেল। প্রশ্নগুলো দিয়ে কি যেন কথা বলছিল। মেঘ খাতা নিয়ে নামতে গিয়ে সেই দৃশ্য দেখে ফেলেছে। যার মনে যেটা থাকে সেটাই সবার আগে মাথায় আসে। মেঘ তাড়াতাড়ি করে নামছে। কাছাকাছি আসতেই আবির ঘাড় ঘুরিয়ে মেঘকে দেখল। তারপর স্বাভাবিক কণ্ঠে জান্নাতকে বলল, তুমি ওইসব নিয়ে চিন্তা করো না, আমি দেখছি। আর তুমি ফ্রি হয়ে আমায় একটা কল দিও। জান্নাত চিন্তিত স্বরে উত্তর দিল, আচ্ছা ঠিক আছে। এদিকে মেঘ ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে দুজনের দিকে। মাথার ভেতরে প্রশ্নরা সব এলোমেলো ছুটছে। জান্নাত আপুকে চিন্তা করতে না করছে। আবির ভাই দেখবে এসবের মানে কি। ওনাদের মধ্যে সম্পর্ক না থাকলে তো এসব বলতো না। আবার কলও দিতে বলেছে। মেঘ বিড়বিড় করে বলছে, গেল রে গেল, তোর আবির ভাই অন্য মেয়ের হয়ে গেল। আবিরের আনা কোচিংয়ের কয়েকটা প্রশ্ন দিয়ে জান্নাত পরীক্ষা নিয়েছে। মোটামুটি 3 ঘন্টার উপরে সময় লাগছে। ড্রাইভার আর তানভীরকে পাঠিয়েছে জান্নাতকে বাসা পর্যন্ত দিয়ে আসতে। মেঘ খেতে বসেছে। 2 মিনিটের মধ্যে আবিরও খেতে আসছে। বাড়ির সবার খাওয়া দাওয়া অনেক আগেই শেষ হয়ে গেছে। আবির ইচ্ছে করেই মেঘের জন্য ওয়েট করছিল। এই যে সে জান্নাতের সাথে কথা বলেছে, মেঘের মনে কি চলছে তা বোঝার জন্যই ওয়েট করছিল। দুজনই চুপচাপ খাচ্ছে। হঠাৎ মালিয়া খান তানভীরের চেয়ার টেনে আবিরের পাশে বসেছেন। তারপর শান্ত কণ্ঠে বললেন, বাবা, তোর সাথে একটু কথা ছিল। আবির খেতে খেতেই জবাব দিল, বলো, শুনছি। মেঘের খাওয়া বন্ধ হয়ে গেছে। সে খুব ভালোই বুঝতে পারছে বড় আম্মু কি বলতে চাচ্ছেন। আজকে জান্নাত আপু যাওয়ার সময়ও মেঘ দেখেছে বড় আম্মু জান্নাতকে দূর থেকে বউয়ের মতো করে পরখ করছিল। মালিয়া খান শীতল কণ্ঠে বলা শুরু করলেন, আর কিছুদিন পরেই তোর 25 বছর হতে চলেছে। তুই যেহেতু এখন ব্যবসাও করছিস, তোর আব্বুর মুখে শুনেছি তুই খুব মনোযোগী। আর তুই যাওয়াতে নাকি ব্যবসায় অনেক উন্নতি হয়েছে। তাই আমি বলছিলাম বিয়ে তো করা দরকার। আমি সেদিন মেঘকে জান্নাতের কথা জিজ্ঞেস করছিলাম। মেয়েটাকে আমার ভালো লাগছে। তোর পছন্দ হলে ভাবছি তোর আব্বুকে জানাবো। আবির পূর্ণ মনোযোগ দিয়ে মায়ের বলা এলোমেলো কথাগুলো শুনল। যতই রাগ উঠুক, আবির মায়ের উপর সহজে চেঁচায় না। মেঘের দিকে এক পলক তাকালো আবির। মেঘ অনেকক্ষণ আগে থেকেই খাওয়া বন্ধ করে মাথা নিচু করে বসে আছে। আবির মনে মনে ভাবছে, মানুষ ঠিকই বলে, জীবনে হাজার হাজার শত্রুর প্রয়োজন হয় না। ঘরে 2-1 এমন মানুষ থাকলেই যথেষ্ট। হায় আল্লাহ, আমি বিয়ে করার আগেই তো ওরা আমার সংসার ভেঙে দেবে। তার মানে এই কারণেই মেঘ সেদিন এত কান্না করছিল। আর আমি ওকে পড়াশোনা নিয়ে এত জ্ঞান দিলাম। আবিরকে নিশ্চুপ থাকতে দেখে মেঘের মনটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। আবির ভাই রাজি হলেই সামনে বিয়ে। অবশ্য রাজি হবেই বা না কেন, উনি তো। এটুকু ভেবেই মেঘ থেমে গেল। চোখ টলমল করছে, ঠোঁট কাঁপছে। আবির মায়ের দিকে তাকিয়ে ভারী কণ্ঠে আকস্মাৎ বলে উঠল, একটা মেয়ে এই বাড়িতে পড়াতে আসছে, আর তোমরা কী সব ভাবছ? তাছাড়া আমি এখন বিয়ে করব না। এই টপিকে আর কথা বলো না। এটুকু বলেই আবির দাঁড়িয়ে পড়ল। মেঘের দিকে তাকিয়ে তপ্ত স্বরে বলল, এই মেয়ে, খাওয়া শেষ করে পড়তে বস গিয়ে। এসব আজাইরা চিন্তা মাথায় ঢুকাবি না। অ্যাডমিশন টেস্টের চাপে মেঘের নাজেহাল অবস্থা। প্রতিদিনই জান্নাত পড়াতে আসে। টানা 3 ঘন্টা পরীক্ষা নেয়া, বোঝানো শেষে বাসায় ফেরে। অন্যান্য দিনের মতো আজও মেঘ সব পড়া শেষ করে 11:30-এর দিকে শুয়েছে। আবির এখনো ফিরেনি। মেঘ একবার আবিরের রুম থেকে ঘুরেও আসছে। আরো 20 মিনিট অপেক্ষা করেছে। আবির ফিরছে না বলে বাধ্য হয়ে ফোনে সেভ করা আবিরের নাম্বারটা বের করে কোচিংয়ের ঘটনার পর আজ দ্বিতীয়বারের মতো আবির ভাইকে কল দিতে যাচ্ছে। অষ্টাদশের হৃদয়ের কম্পন তীব্র হতে শুরু করেছে। কল রিং হচ্ছে। কয়েক মুহূর্তেই রিসিভ হলো। সঙ্গে সঙ্গে মেঘ কাপা গলায় সালাম দিল। একই সময় ওপাশ থেকে একটা মেয়ের কণ্ঠস্বর ভেসে আসছে। সালাম আর ওপাশের মেয়েলি কণ্ঠের বলা কথাটা একসাথে হওয়ায়
মেঘ কথাটা বুঝতে পারেনি। আবির উচ্চস্বরে কাকে বলে উঠল, স্টপ। সহসা স্বাভাবিক কণ্ঠে সালামের উত্তর দিয়ে বলল, ঘুমাসনি এখনো? আবিরের স্টপ শুনে মেঘ এখনো স্টপ হয়েই আছে। কোন মেয়ে কি বলেছে? আবির ভাই এখন কোথায়? কিছুই ভাবতে পারছে না। কিছুটা ভেবেচিন্তে মেঘ প্রশ্ন করল, আপনি এখন কোথায়? বাসায় কখন আসবেন? আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, বাসায় ফিরতে একটু দেরি হবে। কেন? মেঘ পুনরায় প্রশ্ন করল, কোথায় আছেন? আবির রাশভারী কণ্ঠে উত্তর দিল, একটা কাজে আসছি, তানভীরও আমার সাথে। চিন্তা করিস না। মেঘ খুশি হয়েও হতে পারল না। মেয়ের কণ্ঠ শুনে মনে ভয় ঢুকে গেছিল। তানভীর সাথে আছে শুনে একটু খুশি হলেও বেশি খুশি হতে পারল না। কারণ তানভীর আপন ভাই হওয়া সত্ত্বেও ভাইয়ের খোঁজ না নিয়ে আবির ভাইয়ের খোঁজ নিচ্ছে। বিষয়টা কেমন হয়ে গেল না? মেঘ আস্তে করে শুধালো, ভাইয়া কি আপনার পাশে? আবির উত্তর দিল, না, একটু দূরে। কথা বলবি? ডাকবো? মেঘ সঙ্গে সঙ্গে বলে উঠল, না না, এমনিতেই। আসেন না যে, অপেক্ষা করতেছি। আবির ঠান্ডা কণ্ঠে বলল, অপেক্ষা করতে হবে না, আমরা চলে আসব। মেঘ আস্তে করে বলল, টেনশনে ঘুম আসছে না। আবির কপাল কুঁচকে স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, আচ্ছা, আসতেছি। মেঘ বেলকনিতে দাঁড়িয়ে অপেক্ষা করছে। অনেকক্ষণ পর আবির আর তানভীর বাসায় ফিরেছে। তানভীর আগে আগে বাসায় ঢুকে পড়লেও আবির নিচে দাঁড়িয়ে কারো সাথে ফোনে কথা বলছে। মেঘ বেলকনি থেকে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছে। ঠোঁটে তার মিষ্টি হাসি। মেঘ বিড়বিড় করে বলছে, আবির ভাইয়ের উপস্থিতিই যে আমার হৃদয়ে বসন্ত জাগাতে সক্ষম। উনি কবে বুঝবেন এটা? মেঘ আনমনে কত কিছু ভেবে যাচ্ছে। কখন আবির বাসায় ঢুকেছে অষ্টাদশীর সেই খেয়াল নেই। আবির নিজের রুমে না গিয়ে সোজা মেঘের রুমে এসেছে। মেঘকে রুমে না পেয়ে যেই না ব্যালকনির দিকে যাবে তখনই দৃষ্টি পড়ে মেঘের খাতার দিকে। কেমিস্ট্রির বিক্রিয়ার পাশে বড় বড় অক্ষরে লেখা আবির ভাই। আবির তৎক্ষণাৎ খাতাটা হাতে নিয়েছে। লাস্ট কয়েকটা পৃষ্ঠা উল্টে দেখেছে, পড়ার ফাঁকে ফাঁকে খাতা জুড়ে আবির ভাই লেখা। আরও কিছু কিছু রোমান্টিক লাইন, কবিতাংশ, গানের লাইন এসব লেখা। এসব দেখে আবিরের মাথায় রক্ত উঠে গেছে। খাতা টেবিলের উপর ছুঁড়ে ফেলে বেলকনিতে পা রাখতে রাখতে চিৎকার দিয়ে উঠল, এই মেয়ে, সমস্যা কি তোর? আচমকা আবির ভাইয়ের কণ্ঠ শুনে চমকে ওঠে মেঘ। আবিরের রাগান্বিত মুখবিবর দেখে ভয়ে দুপা পিছিয়ে মাথা নিচু করে নরম স্বরে বলল, কোনো সমস্যা নেই। আবির দ্বিতীয়বারের মতো চিৎকার দিয়ে উঠল, তুই কি পড়াশোনা করবি নাকি করবি না? মেঘের মাথায় কিছুই ঢুকছে না। আবির ভাইকে বাসায় আসতে বলার সাথে মেঘের পড়াশোনার কি সম্পর্ক? জান্নাত আপুর নেওয়া পরীক্ষাতে তো ভালোই মার্ক পায়, তাহলে আবির ভাই এমন কেন করছেন? মেঘ ঢুক গিলে ছোট করে বলল, করব। আবির রাগান্বিত কণ্ঠে বলল, লোক দেখানো পড়াশোনা করার কোনো দরকার নেই। এটা তোর জন্য লাস্ট ওয়ার্নিং। যদি তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পাস তাহলে তোর পা দুটা ভেঙে ঘরে বসাইয়া রাখবো। পড়াশোনা যদি করতে চাস তাহলে চান্স পাইতে হবে, আর না হয়। এটুকু বলেই আবির থামল। চোখে মুখে একরাশ বিরক্তি আর ক্রোধ। এক সেকেন্ড না দাঁড়িয়ে চলে যায়। মেঘের টেবিলের পাশে থাকা কাঠের চেয়ারে সজোরে লাথি দিয়ে রুম থেকে বেরিয়ে পড়েছে। লাথিটা চেয়ারে দিলেও কেঁপে উঠে অষ্টাদশীর সর্বাঙ্গ। মাথায় ঢুকছে না কিছুই। কি এমন হলো যে আবির ভাই এতটা রেগে আছেন? বাসায় ফেরার কথা বলে কি ভুল করে ফেলেছি? উনি কোথায় বা গেছিলেন? মেঘ কিছুক্ষণ পর রুমের দিকে পা বাড়ায়। চেয়ারটা ফ্লোরে পড়ে আছে। মেঘ চেয়ারটা তুলে ঠিকমতো রাখতে গেলে চোখে পড়ে খাতাটা। ফ্যানের বাতাসে খাতার পৃষ্ঠাগুলো উড়ছে। মেঘ সঙ্গে সঙ্গে খাতা তুলে নেয় হাতে। খাতা জুড়ে আবির ভাইয়ের নাম লেখা দেখে কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বিড়বিড় করে বলছে, সর্বনাশ, এই খাতা কি আবির ভাই দেখে ফেলেছেন? তখনই আবির আবার রুমে আসছে। ফ্যান বন্ধ করে মেঘের হাত থেকে খাতাটা এক টানে নিয়ে হাতে থাকা লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। মেঘ বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে। বিশালাকার চোখে সেই আগুন স্পষ্ট প্রতীয়মান হচ্ছে। আগুনের মাত্রা বাড়তে শুরু করেছে, তাই আবির খাতা ছেড়ে দিয়েছে। ফ্লোরে খাতাটা পড়তেই আগুন দ্বিগুণ বেড়ে গেছে। আবির সেই আগুনের দিকে তাকিয়ে থেকে রাশভারী কণ্ঠে বলল, ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তার ফলাফলটা আরো বেশি ভয়ানক হবে, মনে থাকে যেন।
আবির চলে গেছে। মেঘ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সেই আগুন দেখে তারপর সেখানেই বসে পড়েছে। নির্বাক চোখে চেয়ে আছে পুরা খাতার অবশিষ্ট অংশের পানে। আবির শুধু খাতা পুরায়নি, পুড়িয়েছে অষ্টাদশীর হৃদয়ে বাড়তে থাকা ভালোবাসাকে। আবির কিছু না বলেও বুঝিয়ে দিয়েছে আবিরকে ভালোবাসার যোগ্যতা মেঘের নেই। আবির ভাইয়ের ক্রোধিত আঁখিতে অষ্টাদশীর কোমল মন ঝলসে গেছে। চোখ বেয়ে আজ এক ফোঁটা পানিও পড়ছে না, কেমন যেন পাথরে নিয়ে বসে আছে। এক সপ্তাহ পর শুক্রবার সন্ধ্যাতে আবির বন্ধুদের সাথে আড্ডা দিতে বেরিয়েছে। কিছুক্ষণের মধ্যেই তানবীর হাজির হলো সেখানে। আজ তানবীরের তেমন কাজ নেই, বন্ধুদের সাথে ঘোরাঘুরি করেছে। বিকেলের দিকে এমপির বাড়ি থেকেও ঘুরে এসেছে। কি করবে ভেবে না পেয়ে বড় ভাইদের সাথে আড্ডা দিতে আসছে। তানবীর হাসি মুখে সবার সাথে হ্যান্ডশেক করে একটা চেয়ার টেনে বসলো। সবাই তানবীরকে পেয়ে গণহারে প্রশ্ন করা শুরু করেছে। নির্বাচন নিয়ে, তানবীরের কাজ নিয়ে, এমপির কর্মসূচি নিয়ে। তানবীর যা জানে সব উত্তরই ঠিকঠাক মতো দিচ্ছে। আবির চুপচাপ বসে ফোন চাপছে। আড্ডার কেন্দ্রবিন্দু তানবীর হওয়ায় মেঘের টপিক উঠতে বেশি সময় লাগলো না। এতদিন সবাই তানবীরকে আবিরের ছোট ভাই হিসেবেই সম্বোধন করে এসেছে। রাকিব সব জানলেও বরাবরই সে ভদ্র মানুষ ছিল। তবে এখন সবাই মেঘের কথা জানে। মেঘ আর আবিরের কথা জানার পর আজই তানবীরকে পেয়েছে, তাই সবাই নতুনভাবে তানবীরের সাথে পরিচিত হচ্ছে। কথার কথা লিমন বলে উঠল, তানবীর, তুই তোর বোনকে আবিরের কাছে বিয়ে দিতে রাজি হয়েছিস কেন? তানবীর আবিরের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আমার বিশ্বাস ভাইয়া আমার বোনকে সারা জীবন রাজরানী করে রাখবে। আমার বোনের জীবনে যত ঝড়ই আসুক না কেন, ভাইয়া সবসময় তার সামনে ঢাল হয়ে দাঁড়াবে। ভাই হিসেবে এর থেকে বেশি আমি কি চাইবো? রাসেল সঙ্গে সঙ্গে বলে উঠল, আমার একটা প্রশ্ন আছে। তানবীর বলল, বলো ভাইয়া। রাসেল একটু ভেবে বলল, এই যে তুই আবির ভাইকে ভাই ডাকিস, তোর বাকি ভাই বোনরাও আবিরকে ভাইয়া ডাকে, তাহলে মেঘ কেন ভাইয়া ডাকে না? তানবীর সশব্দে হেসে উত্তর দিল, তোমার কি মনে হয় বনু ডাকেনি? সত্যি বলতে বনু আমায় ভাইয়া বলে অভ্যস্ত হয়ে গেছে, তাই ভাইয়াকে শুধু ভাইয়া ডাকতে পারে না। ভাইয়া দেশে ফেরার পর প্রথম প্রথম বনু ভাইয়াকে আবির ভাইয়া, একবার আবির ভাই এমন করে ডাকতো। একদিন বড় আম্মুর সামনে আবির ভাই বলায় বড় আম্মু বললেন, ভাইয়ের নাম ধরে ডাকিস না, বড় ভাইয়া বলে ডাকবি। লিমন বলল। পরে তানবীর আবিরের দিকে একবার তাকালো। আবির চুপচাপ বসে আছে, কারণ সে ভালো করেই জানে তানবীর আসলে বন্ধুরা আবিরের কুকীর্তি জানতে চাইবেই। আবিরকে চুপচাপ থাকতে দেখে তানবীর একটু সাহস নিয়ে পুনরায় বলা শুরু করলো। পরে আর কি, বনু কিছু বলার আগে ভাইয়াই চিৎকার দিয়ে উঠছে। ভাইয়া বলে, ভাইয়া ডাকার কোনো প্রয়োজন নেই, যা ডাকছে তাই ডাকুক। বড় আম্মু ওখান থেকে যাওয়ার পর বনু মজা করে বলেছে, আবির ভাইয়া। ভাইয়া সঙ্গে সঙ্গে বলে, ভুলেও যদি আর একবার ভাইয়া ডাকিস তাহলে এমন থাপ্পড় দিব জীবনের মতো ভাইয়া ডাক বন্ধ হয়ে যাবে। সেই থেকে বনু আবির ভাই বলেই ডাকে। সবাই আবিরের দিকে চেয়ে হাসছে। লিমন আবিরকে উদ্দেশ্য করে বলে, ভাই ডাক শুনতে কেমন লাগে বন্ধু? আবির বিরক্তি নিয়ে উত্তর দিল, ভাই ডাকটা অনেক কষ্টে সহ্য করে নিয়েছি, কিন্তু ভাইয়া ডাক সহ্য করতে পারবো না। রাকিব তানবীরের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, এমপির মেয়ের কি খবর রে? এখনো কি উল্টাপাল্টা কিছু বলে? তানবীর স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, মেয়ে ভালোই আছে, তবে ইদানিং আরেকটা কথা বলেছে, যেটা আমি ভাইয়াকেও বলিনি। আবির ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, কি বলছে? তানবীর ঢোক গিলে আস্তে করে বলল, এমপির মেয়ের বনুরে অনেক ভালো লাগছে। আবির কপাল কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল, তো? তানবীর আস্তে করে বলল, এমপির ছেলের বউ, মানে এমপির মেয়ে ভাবি বানাতে চায়। আবির বসা থেকে উঠে রাগান্বিত কণ্ঠে শুধালো, কি? তানবীর চেয়ার থেকে উঠে দৌড়ে গিয়ে রাকিবের পেছনে লুকাচ্ছে। রাকিবও দাঁড়িয়ে পড়েছে। লিমন আর রাসেল সঙ্গে সঙ্গে আবিরকে ধরেছে। তানবীর রাকিবের পেছন থেকে উচ্চস্বরে বলে উঠল, তুমি এভাবে আমায় মারতে পারো না, ভুলে যেও না আমি তোমার সম্বন্ধী হই। আবির রাগে ফুঁসতে ফুঁসতে বলল, এই কথাটা মাথায় রাখি বলেই আজ পর্যন্ত তুই আমার হাতে মাইর খাসনি। রাকিব হাসতে হাসতে বলছে, তানবীর, তোর ভাগ্য ভালো, শালা হলে যে কি দশা হইতো তোর আল্লাহ ভালো জানেন। আবির রাগান্বিত কণ্ঠে বলল, তানবীর, তোরে আমি আগেই না করছিলাম মেঘরে ওই বাড়িতে নেওয়ার দরকার নেই, তুই জোর করছিলি বলে আমি নিছিলাম। এমপির মেয়েরে এমনিতেই সহ্য হয় না, এখন আবার ভাই। ছেলের নাম কি? কই পাবো এটা বল শুধু। তানবীর ঠান্ডা কণ্ঠে বলল, ছেলে ইউকেতে থাকে, ছেলে এসবের কিছুই জানে না। এমপির মেয়েরই ভালো লাগছিল, আমি না করে দিছি। বলছি বনু তোমার বউ, কাহিনী যেন না বাড়ায়। আবির গম্ভীর কণ্ঠে শুধালো, আমায় আগে বলিসনি কেন?
তানভীর তখনও রাকিবের পেছনেই লুকিয়ে আছে। ধীর কণ্ঠে বলল, এখানে 4 জনের সামনে বলেই যান বাঁচানো কষ্টকর হয়ে যাচ্ছে। বাড়িতে আমায় একা পেয়ে মাইর যে দেবে না তার কি গ্যারান্টি আছে? আবির কণ্ঠ ভারী করে বলল, এমপির মেয়েটা যদি ছেলে হইতো তাহলে এর খবর আসছিল। এমপির ছেলে দেশে ফিরলে জানাইস তো। তানভীর চিন্তিত স্বরে বলল, কেন, মারবা নাকি? কিন্তু ছেলে তো কিছুই জানে না। আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, সেটা সময় বলে দিবে। আরো ঘন্টা দুয়েক আড্ডা দিয়ে 10টার পরে বাসায় ফিরেছে 2 ভাই। মেঘের জন্য খাবার নিয়েছে, তবে সেই খাবার আজ আর আবির দেয়নি। তানভীরকে দায়িত্ব দিয়ে আবির নিজের রুমে চলে গেছে। আবির চাইছে মেঘ তার সর্বোচ্চ চেষ্টাটা করুক। আবিরের জন্য যেন মেঘের পড়াশোনায় কোনো সমস্যা না হয়। মেঘকে শক্ত আর স্বাভাবিক করতেই আবিরের এত কঠিন পদক্ষেপ নেয়া। অবশেষে আজ সেই কাঙ্ক্ষিত দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে ভর্তি পরীক্ষা। মেঘ সকাল সকাল রেডি হয়ে নিচে নামলো। পরীক্ষায় কান ঢাকা নিষেধ, এজন্য হিজাব পরেনি আজ। খেতে বসেছে ঠিকই, কিন্তু খাবার গলা দিয়ে নামছে না। প্রিপারেশন আলহামদুলিল্লাহ, কিন্তু মাত্রা অতিরিক্ত দুশ্চিন্তায় গত 2 রাত ঘুমাতে পারেনি। গতকাল রাতেই ঠিক হয়েছে গাড়ির থেকে বাইকে গেলে সুবিধাজনক হবে, তাই তানভীর মেঘকে পরীক্ষার হলে নিয়ে যাবে। কিন্তু সকাল থেকে তানভীরের হদিস নেই, এখনো ঘুম থেকেই ওঠেনি। ইকবাল খান যেই না তানভীরকে ডাকতে যাবে তখনই চোখে পড়ল আবির রেডি হয়ে নামছে। ইকবাল খান আবিরকে দেখেই উচ্চস্বরে বলে উঠলেন, কি রে আবির, তুই কোথাও যাচ্ছিস নাকি? আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, তানভীর একটু অসুস্থ, বলল মেঘকে নিয়ে আমি যাইতে। যেহেতু আজ শুক্রবার তাই ভাবলাম নিয়েই যাই। মোজাম্মেল খান বলে উঠলেন, ভালোই হয়েছে, এই ছেলেরে দিয়ে কোনো বিশ্বাস নেই। দেখা গেল যাইতে যাইতে পরীক্ষা শেষ হয়ে যাবে, তার থেকে ভালো তুই নিয়ে যা। আবির মৃদু হাসলো। মালিয়া খান ছেলেকে ডেকে বললেন, তোকে খেতে দেব? আবির খাবে না বলে বেরিয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে মেঘও বেরিয়েছে। সবাই গেট পর্যন্ত মেঘকে বুঝাতে বুঝাতে এগিয়ে দিয়ে এসেছে। 1 ঘন্টার মধ্যে উপস্থিত হলো পরীক্ষার কেন্দ্রে। চারপাশে অসংখ্য শিক্ষার্থী আর তাদের সাথে অভিভাবক। শুধু বন্ধুরা মিলেও পরীক্ষা দিতে এসেছে। কেউ কেউ রাস্তার পাশে বসে পড়তে ব্যস্ত। মেঘ আশেপাশের পরিবেশ দেখে আরো বেশি শঙ্কিত হয়ে যাচ্ছে। এখনো গেট খোলা হয়নি। মেঘ আশেপাশে এত শিক্ষার্থী দেখতে ব্যস্ত, অথচ আবির মেঘের দিকে তাকিয়ে আছে। আবির হঠাৎই শীতল কণ্ঠে ডাকলো, মেঘ। মেঘ আবিরের মুখের পানে তাকিয়ে উত্তর দিল, জি। আবির আকস্মাৎ 2 হাতে আলতোভাবে মেঘের 2 গাল স্পর্শ করে মেঘের চোখে চোখ রেখে নিরেট কণ্ঠে বলল, আমি গর্ব করে বলতে পারি এখানে উপস্থিত হাজার হাজার শিক্ষার্থীর মধ্যে আমার মেঘ সবচেয়ে বেশি বুদ্ধিমতী। পরীক্ষা শেষে আমি তোর মুখে সেই অকৃত্রিম হাসিটা দেখতে চাই, যেই হাসিটা শুধুই বিজয়ের। আমার বিশ্বাস তুই পারবি। মেঘ নির্বাক চোখে তাকিয়ে আছে আবিরের মুখ বিবরে। মেঘকে ছেড়ে একটু দূরে সরে আবির পুনরায় বলল, টেনশন করিস না, বের হয়ে সোজা এখানে আসবি, আমি এখানেই থাকবো। ততক্ষণে গেট খুলে দিয়েছে। হাজার হাজার পরীক্ষার্থীর ভিড়ে মেঘও কেন্দ্রে ঢুকে গেছে। আবির বাইরে অপেক্ষা করছে। পরীক্ষা মেঘের হলেও চিন্তা সব আবিরের। তার প্রথম আর একমাত্র চিন্তা অসময়ে দেশে ফেরা। ভেবেছিল ভর্তি পরীক্ষা শেষে ফিরবে, কিন্তু জয়ের জন্য তা আর হলো কই। দেশে ফেরার পর থেকে একটাই চিন্তা, আবিরের জন্য মেঘের না কোনো সমস্যা হয়। 3 মাস যাবৎ কত কৌশলী না অবলম্বন করেছে মেঘকে শক্ত করতে। আজকের পরীক্ষাতেই বোঝা যাবে আবির কতটুকু সফল আর কতটুকু ব্যর্থ। কিছুক্ষণ হলো পরীক্ষা শেষ হয়েছে। এত এত পরীক্ষার্থীর ভিড়ে আবিরের দৃষ্টি খুঁজছে সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে। অবশেষে চোখ পড়ে তার অষ্টাদশীর পানে। দ্রুত পায়ে এগিয়ে আসছে, মুখে তার তৃপ্তির হাসি। খুশিতে জ্বলজ্বল করছে তার 2 আঁখি। এক নিমিষেই আবিরের দুশ্চিন্তা উধাও হয়ে গেছে। মেঘ কাছাকাছি এসে খুশিতে গদগদ হয়ে বলল, আলহামদুলিল্লাহ, পরীক্ষা ভালো হয়েছে। সঙ্গে সঙ্গে প্রশস্ত হলো আবিরের 2 ওষ্ঠ। ঠান্ডা কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ। বাসায় কল দিয়ে সবার সাথে কথা বলেছে। আবির মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, এখন কি বাসায় যাবি? বাসায় যাওয়ার কথা শুনেই মেঘের মনটা খারাপ হয়ে গেছে। 24 ঘন্টা বাসায় থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে। কোচিংয়ে যাওয়া বন্ধ হওয়ার পর শুধু একদিন ভাই বোনদের সাথে ঘুরতে বের হয়েছিল, সেই থেকে বলতে গেলে ঘরবন্দি। মেঘের মন খারাপ দেখে আবির পুনরায় প্রশ্ন করলো, ঘুরতে যাবি? সহসা মেঘ হাসি মুখে আবিরের দিকে তাকিয়েছে, কিন্তু হাসিটা কয়েক সেকেন্ডেই গায়েব হয়ে গেছে। মনে পড়ে গেল কিছুদিন আগের খাতা পোড়ানোর ঘটনা, যার মনে মেঘের জন্য বিন্দুমাত্র জায়গা নেই।
তার সাথে কথা বলা বেমানান। ওনার নাম লেখাতে যেই মানুষটা কয়েক মিনিটের মধ্যে সম্পূর্ণ খাতা পুড়িয়ে ফেলেছেন, সেই মানুষটা থেকে দূরে থাকাই শ্রেয়। মেঘ মাথা নিচু করে উত্তর দিল, না, বাসায় চলে যাব। আবির কপাল কুঁচকে কেমন করে চেয়ে আছে। আবির খুব ভালো করেই বুঝতে পারছে তার অষ্টাদশী অভিমান করে আছে। আবির গম্ভীর কণ্ঠে বলল, আগে চল খেতে যাই, তোর জন্য তাড়াহুড়োতে সকালে না খেয়ে বের হইছি, খুব ক্ষুধা লাগছে। আজ শহর জুড়েই জ্যাম, পরীক্ষার্থীদের ভিড়ে গাড়ি এক জায়গাতে ঘন্টার পর ঘন্টা আটকে আছে। মেঘকে নিয়ে নাস্তা করে বেরিয়েছে। 1 ঘন্টায় বিশাল জ্যাম পেরিয়ে বাইক ছুটেছে নিরুদ্দেশের পথে। মেঘ দুবার জিজ্ঞেস করেছে, কোথায় যাচ্ছি, কিন্তু আবির কোনো উত্তর দেয়নি। ঘন্টা খানেকের মধ্যে পৌঁছে গেছে এক অপরূপ সুন্দর জায়গায়। উত্তরা 15 নম্বর সেক্টরের সুপরিচিত সেই জায়গার নাম দিয়াবাড়ি। দিয়াবাড়ি সবসময়ই বেশ জনপ্রিয়, তবে শরৎকালে কাশফুলের শুভ্রতায় এই স্থানের মাধুর্যতা বহুগুণে বেড়ে যায়। আকাশে যেমন সাদা মেঘেরা ঘুরে বেড়াচ্ছে, তেমনি প্রকৃতি জুড়েও সাদার মেলা। মুগ্ধ আখিতে কাশফুল দেখছে মেঘ। কাশফুলের শুভ্রতায় মেঘের মন ফুরফুরে হয়ে গেছে। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে আলতো হাতে কাশফুল ছুঁয়ে দিচ্ছে। এদিকে আবির বাইকে হেলান দিয়ে দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়ে সেই দৃশ্য দেখছে। মুহূর্তেই আবিরের ঠোঁটের কোণায় হাসির ঝলক দেখা গেল। আনমনে বলে উঠল, মানুষ শুধু শরতে কাশফুলের মায়ায় পড়ে, অথচ আমি প্রতিদিন প্রতিক্ষণ শুধু তোর মায়ায় পড়ে থাকি। মেঘের মনে আনন্দের সীমা নেই। আনন্দ হবে নাই বা কেন? ঢাকা শহরে থেকেও এত বছরে কোনোদিন এই জায়গাতে আসতে পারেনি। শুধু 2-1 বার নামই শুনেছে। বাবা কাকারা ব্যবসার কাজে এতই ব্যস্ত থাকেন যে সবাইকে নিয়ে ঘুরতে যাওয়ার সময়ই নেই কারো। কাকামণি মাঝে মাঝে মেঘ, মিম আর আদিকে নিয়ে বের হলেও সেটা 3 মাসে 1 বার। অথচ আবির দেশে ফিরেছে সবে মাত্র 4 মাস হবে। এই অল্প সময়ে আবির মেঘকে নিয়ে ঢাকার আশেপাশে সব জায়গায় ঘুরে ফেলেছে। অবশেষে আজ কাশফুলের রাজ্যেও নিয়ে আসছে। ভাবতেই পারছে না মেঘ। আবির মেঘকে বুঝতে না দিয়ে মেঘের বেশ কিছু ছবি তুলেছে। ফোন পকেটে রেখে কতগুলো কাশফুল একসাথে এনে মেঘের দিকে এগিয়ে দিয়ে বলল, তোর কিছু ছবি তুলে দিব? মেঘ আবিরের দিকে তাকিয়ে হেসে ফেলল। সেও মনে মনে ভাবছিল মোবাইলটা নিয়ে আসলে ছবি তুলতে পারত, কিন্তু আবির ভাইকে কথা বলার সাহস পাচ্ছিল না। আবির মেঘের মনের কথা বলে ফেলেছে, তাই না চাইতেই মেঘ হেসে ফেলেছে। আবির কয়েকটা ছবি তুলে দিয়েছে। ছবিগুলো দেখে মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, ধন্যবাদ, আমরা কি এখন চলে যাব? আবির ভ্রু কুঁচকে বলে উঠল, এত স্বার্থপর কেন তুই? মেঘ চোখ বড় করে তাকিয়ে শুধালো, মানে? আবির বিরক্তির স্বরে বলল, এই যে এত কষ্ট করে এতদূর নিয়ে আসলাম, তোকে ছবিও তুলে দিলাম, একটাবার বলতে তো পারতি, দেন আপনাকে 2টা ছবি তুলে দেই, বা একটা সেলফি অন্তত তুলি। যেই নিজের ছবি তোলা শেষ অমনি বাসায় জায়গা। স্বার্থপর একটা। আমি স্বার্থপর হলে আপনি হিটলার। মুখের উপর মেঘ জবাব দিয়ে ফেলেছে। আবির কপালে কয়েক ভাঁজ ফেলে ভারী কণ্ঠে বলল, আমি হিটলার হলে তুই হিটলারের নানি। এ যেন বিতর্ক প্রতিযোগিতা চলছে। মেঘ ভেঙচি কেটে বলল, জীবনেও না, আমি আপনার মতো এত পাষাণ না। একথা শুনে আবির হেসে ফেলল। আচমকা হাসাতে মেঘ বিস্ময় সমেত তাকিয়েছে। মেঘ ভেবেছিল আবির ভাই হয়তো রেগে যাবেন, কিন্তু উনি হাসছে দেখে বেশ অবাক হয়েছে। আবির গলা খাকারি দিয়ে গম্ভীর কণ্ঠে বলা শুরু করলো, সামান্য একটা কারণে গত 9 বছর তুই আমার সাথে কথা বলিসনি। তুই ভুল করলে বড় ভাই হিসেবে কি তোকে শাস্তি দেওয়ার অধিকার ছিল না আমার? এই যে এতগুলো বছর একটাবার কথা বলিসনি আমার সাথে, তখন একবারের জন্যও কি নিজেকে পাষাণ মনে হয়নি তোর? হয়তো দেশে না ফিরলে এখনো কথা বলতি না। একবারও মনে হয়নি এই মানুষটার সাথে কথা বলা উচিত? তোর এই অসীম দূরত্বে সেই মানুষটারও খারাপ লাগতে পারে। ভেবেছিস কখনো? ভাবিসনি। মেঘ শান্ত চোখে তাকিয়ে আছে। উষ্ণদয় কাঁপছে তীর তীর করে। আবির ভাইয়ের সাথে এত বছর একবারের জন্য কথা বলতে ইচ্ছে হয়নি তার। অথচ ওনাকে দেখার পর ওনার ভারী কণ্ঠে বলা এক একটা কথা, অনুভূতিহীন আচরণ, ক্রোধিত আঁখি, তাকানোর স্টাইল, ঘন কালো চুল আর গাল ভর্তি ছোট ছোট দাড়ি দেখে ধীরে ধীরে প্রেমে পড়তে বাধ্য হয়েছে। আবির ভাই তো দেশে ফিরে আবারও থাপ্পড় দিয়েছে তাকে। কই, এবার তো সে কথা বলা বন্ধ করেনি। রাগ অভিমান শেষে ঠিকই বারবার কথা বলেছে। এই যে সেদিন খাতা পোড়ালো, তারপরও আজ সেই মানুষটার সাথেই ঘুরতে এসেছে।
তাহলে এত বছর কেন কথা বলতে ইচ্ছে হয়নি তার? মেঘ কিছু বলছে না দেখে আবির বাইকের দিকে চলে যাচ্ছিল। মেঘ আচমকা বলে উঠল, আপনার সাথে একটা ছবি তোলা যাবে? আবির মুচকি হেসে উত্তর দিল, ওয়াই নট। ঘোরাঘুরি শেষে বাসায় ফিরেছে। মেঘের হাতে অনেকগুলো কাশফুল। তার খুব ইচ্ছে করছে এগুলো বাসায় নিয়ে মিম আর আদিকে দেখাবে, কিন্তু আবিরের কড়া নিষেধ, বাসায় নেওয়া যাবে না। বাধ্য হয়ে মানতে হলো আবির ভাইয়ের কথা। রাস্তায় দুটো পিচ্চি মেয়েকে ফুলগুলো দিয়ে বাসায় চলে আসছে। সময় চলছে নিজস্ব গতিতে। মেঘের পড়াশোনার অন্ত নেই। সবেমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ হলো। সামনে মেডিকেল পরীক্ষা। পড়ার চাপ যতটা মেঘের, ঠিক ততটাই জান্নাতের। প্রতিদিন ৩-৪ ঘন্টা সময় নিয়ে পড়ানো, নিজে প্রশ্ন করে মেঘের পরীক্ষা নেয়া, সেগুলো সমাধান করা। ১৫ দিনের মাথায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। যতদিন না মেঘ চান্স পাচ্ছে ততদিন চলবে এই লড়াই। সপ্তাহখানেক পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ফলাফল প্রকাশ হয়েছে। মেঘের সিরিয়াল আসছে। সেই খুশিতে খানবাড়িতে উৎসব চলছে। প্রতিটা মানুষই মহা খুশি। তবে মোজাম্মেল খান তেমন খুশি না, কারণ ওনার ইচ্ছে মেঘ মেডিকেলে পড়বে। বিশ্ববিদ্যালয়ের প্রতি ওনার আগ্রহ নেই বললেই চলে। বাড়ির সবাই হইচই করছে দেখে এক ধমক দিয়ে বসলেন। মেডিকেল পরীক্ষা এখনো হয়নি, এত খুশি হওয়ার কিছু নেই। সামনে পরীক্ষা, পড়তে বসো গিয়ে। আবির রুমের বাইরে বেলকনিতে দাঁড়িয়ে নিচে সবার হইহুল্লোড় দেখছিল। তবে মোজাম্মেল খানের ধমকে আজ আবিরের রাগ হচ্ছে না, বরং মেঘের চান্স পাওয়ার খুশিতে এসব সামান্য বিষয়কে সে পাত্তাই দিচ্ছে না। কিন্তু মোজাম্মেল খানের ধমকে মেঘের মন খারাপ হতে সময় লাগলো না। সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে যেতে গিয়ে আবিরকে দেখেই থমকে দাঁড়ালো। শীতল চোখে তাকালো একবার। হয়তো বুঝতে চেয়েছিল রেজাল্টের কথা শুনে আবির ভাই খুশি হয়েছেন কিনা, কিন্তু আবিরের অভিব্যক্তি বোঝা গেল না। তাই মাথা নিচু করে মেঘ রুমে চলে গেছে। মেঘের পড়া যেমন থেমে নেই, তেমনি জান্নাতা পুরো ছুটি নেই। কিছুদিন পর মেডিকেল ভর্তি পরীক্ষা দিল। এবার আর আবির নিয়ে যায়নি, মোজাম্মেল খান নিজে গাড়ি করে মেয়েকে নিয়ে গেছেন। পরীক্ষা যেমনই হয়েছে, রেজাল্টের অপেক্ষায় আছে সবাই। কিছুদিন পর একদিন আবির আর রাকিব অফিসে কাজ করছিল। হঠাৎ রাসেল ছুটে এসে উত্তেজিত কণ্ঠে বলল, কি রে আবির, মেঘ কি চান্স পাইছে? আবির ল্যাপটপের দিকে তাকিয়ে থেকেই উত্তর দিল, ডিউতে হয়েছে, জগন্নাথে ওয়েটিং। কেন? রাসেল পুনরায় বলল, আরে ভার্সিটি না, মেডিকেলে চান্স পাইছে কিনা জিজ্ঞেস করছি। আবির অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করলো, রেজাল্ট দিয়ে দিছে নাকি? রাসেল সহসা উত্তর দিল, হ্যাঁ, মাত্র দেখলাম, এজন্যই তো তোকে জিজ্ঞেস করতে আসছি। আবির তাড়াতাড়ি ফোন বের করে নেটের রেজাল্ট দেখলো। আকস্মাৎ আবিরের মুখটা মলিন হয়ে গেল। রাকিব জিজ্ঞাসা করলো, কি হলো, চান্স পাইনি? আবির ভারী কণ্ঠে উত্তর দিল, সরকারিতে আসেনি, প্রাইভেটে পড়াতে হবে। আবির সঙ্গে সঙ্গে তানভীরকে কল দিয়েছে। তানভীর বাসায় নেই। আবির বসা থেকে উঠে রুমের মধ্যে পায়চারি শুরু করেছে। কি করবে বুঝতে পারছে না। বাসায় কি চলছে কে জানে। হঠাৎই মিমের কথা মনে পড়ল। তাড়াতাড়ি আকলিমা খানের নাম্বারে কল দিয়েছে। প্রথম কলটাই রিসিভ করলো মিম। মায়ের ফোন বেশিরভাগ সময় মিমের কাছেই থাকে। মিম আর আদি মিলে গেম খেলে। মিম কল রিসিভ করেই সালাম দিল। আবির সালামের উত্তর দিয়ে ভারী কণ্ঠে বলল, বাসায় কি অবস্থা? মিম চিন্তিত স্বরে বলল, চাচু আপুকে বকতেছে, আম্মু আর মামুনি মিলেও থামাতে পারছে না। আব্বু, বড় আম্মু কেউ বাসায় নেই। আমাকে আর ভাইয়াকে ধমকে রুমে পাঠিয়ে দিয়েছে। আবির আর কিছু না বলে কল কেটে দিয়েছে। তৎক্ষণাৎ বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আবির সেদিনই চাচুর মনের কথা বুঝেছিল। এই ঝামেলাটা হওয়ারই ছিল, কিন্তু আজ রেজাল্ট দিবে এটা আবিরের জানা ছিল না। জানলে হয়তো আজ বাসা থেকে বেরই হতো না। বাইকের গতি বুঝিয়ে দিচ্ছে ভেতরে ভেতরে আবির কতটা ক্ষিপ্ত।